জ্ঞানবিন্দু কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এইচএসসি ইংলিশ ফর টুডে টেক্সট রিডিং প্রোগ্রামে। আজ আমরা পড়ব ইউনিট 1 লেসন 3 টু উইমেন। এই লেসনটিকে আমরা দুইটি ভাগে ভাগ করেছি সময়ের জন্য। লেকচার 1 এ থাকবে ভ্যালেন্টিনা তেরেস্কোভা এবং লেকচার 2 তে থাকবে কল্পনা চাওলা। আশা করি সাথেই থাকবে। আর শিক্ষার্থীরা এখনই তোমাদের বন্ধুদের জন্য ক্লাসটি শেয়ার করে দাও, আর যারা নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখো। আর ক্লাস শেষে যদি মনে করো তোমাদের উপকার হয়েছে, ভালো লেগেছে, তাহলে লাইক শেয়ার করতে ভুলবে না। তো চলো আর দেরি নয়, ক্লাসটি শুরু করা যাক। ভ্যালেন্টিনা তেরেস্কোভা was born in the village Maslenikovo, Tutaevsky district in central রাশিয়া। ভ্যালেন্টিনা তেরেস্কোভা কেন্দ্রীয় রাশিয়ার টুটাইভস্কি জেলার ম্যাসলেনিকোভো গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তেরেস্কোভার ফাদার ওয়াজ এ ট্রাক্টর ড্রাইভার। তেরেস্কোভার বাবা ছিলেন কলের লাঙ্গলের চালক। অ্যান্ড হার মাদার ওয়ার্ক ইন এ টেক্সটাইল প্ল্যান্ট, এবং তার মা একটা বস্ত্র কারখানায় চাকরি করতেন। তেরেস্কোভা বিজ্ঞান স্কুল ইন 1945। তেরেস্কোভা 1945 সালে স্কুল শুরু করেছিলেন এট দ্য এজ অফ 8 বছর বয়সে। বাট লেফট স্কুল 1953। কিন্তু 1953 সালে তিনি স্কুল ত্যাগ করেছিলেন। কত বছর তিনি স্কুলে ছিলেন এটা তুমি লক্ষ্য রাখবে, কারণ এমসিকিউ প্রশ্নে এটা কাজে লাগবে। আর একটা বিষয় হলো যে বাচ্চারা সাধারণত 5 বছর বয়সে স্কুলে যায়। তেরেস্কোভা 8 বছর বয়সে গিয়েছিল। এখানে বোঝা যায় যে তিনি অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে ছিলেন। অ্যান্ড কন্টিনিউড হার এডুকেশন থ্রু ডিস্টেন্স লার্নিং, এবং দূর শিক্ষণের মাধ্যমে তিনি তার লেখাপড়া চালিয়ে গিয়েছিলেন। শি বিকেম ইন্টারেস্টেড ইন প্যারাশুটিং। তিনি প্যারাশুটিং এ আগ্রহী ছিলেন ফ্রম এ ইয়াং এজ, অর্থাৎ ছোটবেলা থেকে তিনি প্যারাশুটিং এ আগ্রহী ছিলেন। চলো আমরা প্যারাশুটিং জিনিসটাকে একটু দেখে নিই। একটু পড়ো যে টু জাম্প ফ্রম অ্যান এয়ারক্রাফট ইউজিং এ প্যারাশুট, এক রকমের ছাতা, আধুনিক ছাতা বা বৈজ্ঞানিক ছাতা ব্যবহার করে এয়ারক্রাফট থেকে, বিমান থেকে লাফ দিয়ে পড়া। ফর এক্সাম্পল, দ্য পাইলট ওয়াজ এবল টু প্যারাশুট টু সেফটি। শি রেগুলারলি গোজ প্যারাশুটিং অ্যান্ড ট্রেন্ড ইন স্কাই ডাইভিং এট দ্য লোকাল অ্যারো ক্লাব। একটা লোকাল অ্যারো ক্লাবে তিনি স্কাই ডাইভিং এ প্রশিক্ষণ নিয়েছিলেন। একটু জেনে নি স্কাই ডাইভিং জিনিসটা কি, একটু পড়ে দেখো। এ স্পোর্ট in which you jump from a plane and fall for as long as you safely can before opening your parachute। অর্থাৎ এয়ারক্রাফট থেকে লাফ দিয়ে তোমার যে ছাতাটা প্যারাশুট এটা ওপেন করার পূর্ব পর্যন্ত, ওটা হলো স্কাই ডাইভিং। ওটাই সবচেয়ে বড় সাহসের কাজ। মেকিং হার ফার্স্ট জাম্প এট এজ 22 অন 21 মে 1959। 1959 সালের 21 মে 22 বছর বয়সে তিনি প্রথমবার বিমান থেকে এই ছাতা নিয়ে লাফ দিয়েছিলেন। এট দ্যাট টাইম শি ওয়াজ এমপ্লয়েড অ্যাজ এ টেক্সটাইল ওয়ার্কার ইন এ লোকাল ফ্যাক্টরি, এবং সেই সময় তিনি একটি স্থানীয় কারখানায় টেক্সটাইল ওয়ার্কার, বস্ত্র শ্রমিক হিসাবে কাজ করতেন। আমাদের যেমন আধুনিক সময়ে গার্মেন্টস ওয়ার্কার বলে, পোশাক শ্রমিক, এরকমের পোশাক শ্রমিক বা এখানে বস্ত্র শ্রমিক, যেখানে কাপড়টা তৈরি করা হয় সেই কারখানাকে বলা হয় টেক্সটাইল প্ল্যান্ট। তার মাও সেখানে কাজ করতো। তিনিও এই দরিদ্রতার কারণে সেখানে কাজ করতেন, আর বাবা কিন্তু কৃষক ছিলেন, তিনি কলের লাঙ্গল চালাতেন। তাহলে বুঝতেই পারছো কত দরিদ্র পরিবার থেকে একজন এত বড় মাপের অ্যাস্ট্রোনট বা নভোচারীর জন্ম হয়েছিল। ইট ওয়াজ হার এক্সপার্টিজ ইন স্কাই ডাইভিং। স্কাই ডাইভিং এর যে এক্সপার্টিজ বা অভিজ্ঞতা, দক্ষতা, এক্সপার্টিজ মানে দক্ষতা, that led to her selection as a cosmonaut। তাকে নভোচারী হওয়ার ব্যাপারে, নভোচারী নির্বাচনের ব্যাপারে তাকে সহযোগিতা করেছিল। আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগারিন, ইউরি গ্যাগারিনের ফ্লাইটের পরে, ইউরি গ্যাগারিনকে দ্য ফার্স্ট হিউম্যান বিং টু ট্রাভেল টু আউটার স্পেস, যিনি প্রথম মানুষ হিসাবে এই আউটার স্পেসে ভ্রমণ করেছিলেন ইন 1961, 1961 সালে। তো চলো আমরা আউটার স্পেসটা একটু দেখে নিই। আউটার স্পেস বিষয়টা কি? আউটার স্পেস ইজ দ্য এক্সপ্যান্স দ্যাট এক্সিস্ট বিয়ন্ড আর্থ অ্যান্ড বিটুইন সেলেস্টিয়াল বডিজ। মহাকাশ, আউটার স্পেস বা মহাকাশ হলো পৃথিবীর যে বায়ুমণ্ডলের বাইরে এবং বিভিন্ন যে উল্কা, ধূমকেতু, বিভিন্ন বডি আছে বা অবজেক্ট আছে,
তার মাঝের যে একটা শূন্য স্তর, কম আকর্ষণে, প্রায় আকর্ষণ কোনো মধ্যাকর্ষণ ইত্যাদি নাই বললেই চলে, যেখানে তোমরা দেখেছো যে মহাকাশযানে নভোচারীরা কিন্তু ভেসে ভেসে বেড়ায়। এটা তোমরা ইন্টারনেটে দেখে নিও যে নাসার বিভিন্ন মহাকাশযান, কিংবা আরেকটা কাজ তোমরা করতে পারো, গ্র্যাভিটি 13 একটা মুভি, যেটা 11টি সেক্টরে পুরস্কার পাওয়া। সেই মুভিটা দেখলে তোমরা মহাকাশের বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবা যে হোয়াট হ্যাপেন্স ইন দ্য আউটার স্পেস, ইন দ্য স্পেসশিপ। However, the Soviet Union decided to send a woman in space. তাহলে একসাথে কি হচ্ছে, ইউরি গ্যাগারিনের ফ্লাইটের পরে সোভিয়েত ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছিলেন একজন নারীকে, একজন মেয়েকে মহাশূন্যে পাঠাতে। On 16 February 1962, Proletaria Valentina Tereskova was selected for this project from among more than 400 applicants. 1962 সালের 16 ফেব্রুয়ারি প্রোলেতারিয়া ভ্যালেন্টিনা, মানে কৃষক শ্রমিক শ্রেণীর এই ভ্যালেন্টিনা তেরেস্কোভা তিনি নির্বাচিত হয়েছিলেন এই প্রকল্পের জন্য। প্রজেক্ট মানে প্রকল্প। নির্বাচিত হয়েছিলেন 400 আবেদনকারীর সাথে প্রতিযোগিতা করে, বা 400 আবেদনকারীর ভিতর থেকে। How lucky she was. Tereskova had to undergo a series of training. তেরেস্কোভাকে এক গুচ্ছ প্রশিক্ষণের ভিতর দিয়ে যেতে হয়েছিল। দ্যাট ইনক্লুডেড, যার অন্তর্ভুক্ত ছিল ওয়েটলেস ফ্লাইট, অর্থাৎ ওয়েটলেস অবস্থায় সে থাকতে পারবে কিনা। মহাশূন্যে তো নিজের ওজন অনুভব করা যায় না, শুধু বলতে হয় আমাদের ইন্টেলিজেন্স, আমাদের বুদ্ধি বা বিবেক, এটাই কিন্তু বোঝা যায়। শরীরে যে ওজন আছে কিনা এটা কিন্তু বোঝা যায় না। এই টেস্টটা পৃথিবীর একটা কৃত্রিম একটা স্পেস তৈরি করে তার মধ্যে এই টেস্ট গুলো করতে হয়। আইসোলেশন টেস্ট, একা থাকার যে টেস্ট, এটা একটা বৈজ্ঞানিক। সেন্ট্রিফিউজ টেস্ট, এটাও একটা বৈজ্ঞানিক টেস্ট যেটা মহাকাশে লাগে। সেন্ট্রিফিউজ টেস্টে কি হয়, তোমার রক্তটাকে মহাশূন্যে কিন্তু বিভিন্ন চাপে, একটা নির্দিষ্ট আমাদের চাপ আছে, এর বাইরে গেলে তোমার ভমিটিং হতে পারে, রক্ত নাক মুখ দিয়ে বের হয়ে যেতে পারে। সে ধরনের একটা টেস্ট আগে করতে হয়। রকেট থিওরি, রকেটের যে তত্ত্ব বা রকেট সম্পর্কে জানা। স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, মহাকাশযানের প্রকৌশল বিদ্যা। 120 প্যারাশুট জাম্পস এন্ড পাইলট ট্রেনিং ইন MiG-15 UTI জেট ফাইটার্স। এই একগুচ্ছ ট্রেনিং এর ভিতর দিয়ে তাকে যেতে হয়েছিল। Since the successful launch of the spacecraft Vostok 5, Vostok 5 এর সফল উড্ডয়নের পরে, এবং ভস্তক 5 উড্ডয়ন করেছিল 14 জুন 1963 তে, অর্থাৎ 14 জুন 1963 তে ভস্তক 5 এর সফল উড্ডয়নের পরে তেরেস্কোভা began preparing for her own flight. তেরেস্কোভা তার নিজের ফ্লাইটের জন্য প্রস্তুতি গ্রহণ করছিলেন। On the morning of 16 June 1963, 1963 সালের 16 জুন সকালবেলা, তেরেস্কোভা and her backup cosmonaut সোলোভিয়োভা were dressed in a spacesuit. তেরেস্কোভা এবং তার সহযোগী নভোচারী সোলোভিয়োভা কে মহাকাশের পোশাক পরানো হয়েছিল and taken to the space shuttle launch pad, এবং স্পেস শাটল লঞ্চ প্যাডের যেখান থেকে স্পেস শাটল বা রকেট স্পেসশিপ এটা উড্ডয়ন করা হয় সেই স্থানে নিয়ে যাওয়া হয়েছিল, উড্ডয়ন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল বাই বাস, একটা বাসে করে। After completing her communication and life support checks, তার সাথে যোগাযোগ এবং লাইফ সাপোর্ট চেক করার সম্পন্ন হবার পরে she was sealed inside Vostok 6, তাকে ভস্তক 6 এর মধ্যে সিলগালা করে দেওয়া হয়েছিল। Finishing a 2-hour countdown, Vostok 6 launched successfully. Finishing a 2-hour countdown, Vostok 6 launched faultlessly. 2 ঘন্টার কাউন্টডাউন শেষে এই ভস্তক 6 ত্রুটিহীনভাবে উড্ডয়ন করেছিল। লঞ্চ মানে উড্ডয়ন করা। Although Tereskova experienced nausea অর্থ বমি বমি ভাব, the feeling that you have when you want to vomit, for example because you are sick or are shocked or frightened by something, a wave of nausea swept over her. অর্থাৎ কোনো খারাপ কিছু খাইলে, ফাস্ট ফুড বা রিচ ফুড খাইলে একটু শারীরিক অসুস্থ আমরা বমি বমি ভাব করি। আর মহাকাশে
অধিক ভ্রমণের ফলে এই বমি বমি ভাবের এক্সপেরিয়েন্সটা হয়। তাই বলা হচ্ছে যদিও তেরেস্কোভা অভিজ্ঞতা অর্জন করেছিলেন বমি বমি ভাবের, মানে বমি বমি ভাব এটা ফিল করেছিলেন, অ্যান্ড ফিজিক্যাল ডিসকমফোর্ট এবং শারীরিক অস্বস্তি ফর মাস অফ ফ্লাইট, অধিক ভ্রমণের কারণে, তবুও she orbited the earth 48 times, তিনি 48 বার এই পৃথিবীকে প্রদক্ষিণ করেছিলেন, and spent almost 3 days in space, এবং তিনি মহাশূন্যে 3 দিন কাটিয়েছিলেন। How wonderful! With a single flight she logged, লগ কিন্তু এখানে গাছের গুড়ি বা এরকমের লগ না, লগ এখানে ভার্ব ধরতে হবে যার অর্থ কোনো অফিসিয়াল রেকর্ড রাখা, কোনো লিপিবদ্ধ করা ল্যাপটপে, কিপ নোটে বা ডায়েরিতে কিছু লিখে রাখা। she logged, দেখো লগ মানে কি, an official record or events during a particular period of time, especially a journey or a ship or plane. The captain keeps a log, ক্যাপ্টেন, জাহাজের ক্যাপ্টেন লগ একটা আবহাওয়া, বিভিন্ন বিষয়, বিপদ আপদ সবকিছু একটা রেকর্ড বা ইতিহাসটা লিখে রাখে। তো তিনি লিপিবদ্ধ করেছিলেন মোর ফ্লাইট টাইম, অধিক ফ্লাইট টাইম দেন দ্য কম্বাইন্ড টাইমস অফ অল আমেরিকান অ্যাস্ট্রোনটস, সকল আমেরিকান অ্যাস্ট্রোনটস হু হ্যাড ফ্লোন বিফোর দ্যাট ডেট, সেই ডেটের পূর্বে যত সব আমেরিকান নভোচারী ফ্লাই করেছিলেন মহাশূন্যে, তাদের সম্মিলিত যত টাইম তার থেকেও বেশি টাইমের ইনফরমেশন তিনি লগ করেছিলেন। গুড, তোমরা সাথেই থাকো। আশা করি এই টেক্সট শেষ হবার পরে এই টেক্সট পড়া নিয়ে আর ঝামেলা থাকবে না, তোমরা সরাসরি কোনো হেল্পিং বুক বা গাইড বই থেকে এটা প্র্যাকটিস করে ফেললে তোমার পরিপূর্ণ প্রস্তুতি হয়ে যাবে। আর যদি এখনো শেয়ার না করে থাকো তোমার বন্ধুদের জন্য শেয়ার করে দাও, তারাও দেখো। তেরেস্কোভা অলসো মেইনটেইনড এ ফ্লাইট লগ, তেরেস্কোভা একটা ফ্লাইট লগ ও রেকর্ড করেছিলেন বা লিপিবদ্ধ করেছিলেন, এন্ড টুক ফটোগ্রাফ অফ দ্য হরাইজন, এবং দিগন্তের ছবি তুলেছিলেন, which were later used to identify aerosol layer within the atmosphere, যেটা পরবর্তীতে আমাদের বায়ুমণ্ডলের ভেতরের অ্যারোসল লেয়ারকে শনাক্ত করতে ব্যবহার করা হয়েছিল। তাহলে হরাইজন মানে কি আমরা দেখিনি, হরাইজন মানে বাংলায় বলা হয় দিগন্ত, দিগন্ত মানে হলো যেখানে আকাশ মাটিতে বা সমুদ্রে মিশে গেছে বলে মনে হয়, দূর থেকে তাকালে মনে হয় যে গোল একটা ছাদের মতো একটা মিশে গেছে, এটা একটা দিগন্ত। আসলে এরকমের গোল কিছু নাই, আমাদের চোখের পর এবং রং মিলে এরকম একটা আবহের তৈরি হয়। তুমি যদি ওখানে উঠতে থাকো, যেতে থাকো, ওই রকমের রাউন্ড গ্লোব যে একটা ফুটবলের মতো কিছু তুমি পাবে না। ইংলিশে বলা হচ্ছে দ্য ফার্থেস্ট দ্যাট ইউ ক্যান সি, দ্য ফার্থেস্ট দ্যাট ইউ ক্যান সি where the sky seems to meet the land or the sea. And aerosol layer, what is aerosol layer? Aerosol লেয়ারটা আমরা একটু দেখে নিতে পারি। তোমরা ইউটিউবে গিয়ে এবং বিভিন্ন ইমেজ থেকে দেখতে পারো। এই দেখো পৃথিবীর, তোমরা যদি ভূগোল পড়ো, কেউ ভূগোল সম্পর্কে বা এই অ্যাটমসফিয়ার সম্পর্কে গুগলে সার্চ দাও, ইউটিউবে সার্চ দাও, অনেক সুন্দর সুন্দর তথ্য পাবে। এখানে একটা প্রতীকী ছবি আঁকা আছে যে গাছপালা ইত্যাদি, কলকারখানা, এই বিভিন্ন ইয়ে থেকে নানান ধরনের এই যে সমুদ্রের যে লবণ উড্ডয়ন হয়, অনেক কালি, তারপর পার্টিকেল, ধোঁয়া, ডাস্ট ইত্যাদি মিলে বাতাসের ভিতরে এক ধরনের পার্টিকেল তৈরি করে একটা পৃথিবীর উপরে বায়ুমণ্ডলের একটা স্তর, সেটাকে বলা হয় অ্যারোসল হেজ বা অ্যারোসল লেয়ার। ভস্টক 6 was the final Vostok flight and was launched 2 days after Vostok 5. ভস্টক 6 যেটা ছিল ভ্যালেন্টিনা তেরেস্কোভার মহাকাশযান, সেটা ছিল ফাইনাল ভস্টক। ভস্টক ফ্লাইট কিন্তু এক গ্রুপ অফ ফ্লাইট, তার মধ্যে শেষেরটা ছিল ভস্টক 6, একেবারে শেষেরটায় ভ্যালেন্টিনা তেরেস্কোভা গিয়েছিলেন, এবং এটা ভস্টক 5 এর 2 দিন পরে উড্ডয়ন করেছিল। এবং ভস্টক 5 এ কে ছিল, যে হুইচ ক্যারিড ভ্যালেরি বিকোভস্কি ইনটু এ সিমিলার অরবিট, যেটার মধ্যে ভ্যালেরি বিকোভস্কি কে ধারণ করেছিল ইনটু এ সিমিলার অরবিট, একই কক্ষপথ। অর্থাৎ তার আগের যে ফ্লাইট সেটা ছিল ভস্টক 5, যেটার মধ্যে ছিল ভ্যালেরি বিকোভস্কি, একই কক্ষপথের ছিল ফর 5 days, যেটা ছিল 5 দিন, আর ভ্যালেন্টিনা তেরেস্কোভারটা ছিল মাত্র 3 দিন। ল্যান্ডিং 3 hours আফটার তেরেস্কোভা,
একটু বোঝো যে ভস্তক 5 কিন্তু 2 দিন আগে উড্ডয়ন করেছিল আর অবতরণ করেছিল 3 ঘন্টা পরে। ভ্যালেন্টিনা তেরেস্কোভার 3 ঘন্টা পরে, কারণ ওটা ছিল একটা লম্বা জার্নি 5 দিনের, আর তেরেস্কোভার যে ফ্লাইট এটা ছিল 3 দিনের। দ্য টু ভেসেলস অ্যাপ্রোচড, দুইটা ভেসেল এগিয়ে এসেছিল ইচ আদার, পরস্পরের দিকে উইদিন 5 কিলোমিটার এন্ড 1 পয়েন্ট, মানে একই লাইনে 5 কিলোমিটারের মধ্যে দুইটা যে স্পেসশিপ বা ভেসেল এটা থেমে গিয়েছিল। তোমরা ভেসেল মানে একটু দেখে নিতে পারো, এ শিপ অর লার্জ বোট এটাকে বলা হয় ভেসেল। এন্ড ফ্রম স্পেস, এবং মহাকাশে তেরেস্কোভার কমিউনিকেটেড উইথ বিকোভস্কি এন্ড দ্য সোভিয়েত লিডার খুরশেভ বাই রেডিও, এবং মহাকাশে ভ্যালেন্টিনা তেরেস্কোভা যোগাযোগ করেছিলেন এই বিকোভস্কি এবং সোভিয়েত নেতা খুরশেভ রেডিওর মাধ্যমে। রেডিও এক ধরনের সিগন্যাল বা যে এই কথা বলার একটা পদ্ধতি, সেটার মাধ্যমে তিনি যোগাযোগ করেছিলেন। মাস লেটার, অনেক দিন পরে, ইন 1977 তেরেস্কোভা earned a doctorate in engineering from জুকোভস্কি এয়ারফোর্স একাডেমি। তিনি জুকোভস্কি এয়ারফোর্স একাডেমি থেকে প্রকৌশল বিদ্যায় ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন। ভাবতে পারো সেই মেয়েটি যে একজন কৃষকের মেয়ে, যে একজন বস্ত্র শ্রমিকের মেয়ে, যিনি একজন নিজ বস্ত্র শ্রমিক ছিলেন, তিনি তো মহাকাশচারী হলেন, পরে তার কি একটা স্পৃহা, ইন্সপিরেশন, তিনি প্রকৌশল বিদ্যায় ডক্টরেট ডিগ্রি অর্জন করলেন। আফটারওয়ার্ডস পরবর্তীতে she turned to politics, তারপর তিনি আরেকটা কাজ করলেন, তিনি রাজনীতিতে যোগ দিলেন। পাকিস্তানের ইমরান খান যেমন তিনি ভালো খেলোয়াড় ছিলেন নাম করা, আবার তিনি রাজনীতিতেও সফল হলেন, পাকিস্তানের প্রধানও নির্বাচিত হয়েছিলেন। ডিউরিং দ্য সোভিয়েত রেজিম, সোভিয়েতের শাসন আমলে, রেজিম মানে হলো শাসন আমল, রেজিম কথাটির অর্থ হলো শাসন আমল। সোভিয়েত শাসন আমলে she became one of the presidium members of the Supreme Soviet. সুপ্রিম সোভিয়েত মানে বৃহত্তম যে সোভিয়েত ছিল সেটার একজন সভাপতি মণ্ডলীর সদস্য হয়েছিলেন তিনি। প্রেসিডিয়াম মেম্বার্স মানে সভাপতি মণ্ডলীর সদস্য হয়েছিলেন তিনি। নাও দিস লিভিং লেজেন্ড ইজ এ মেম্বার ইন দ্য লোয়ার হাউস অফ রাশিয়ান লেজিসলেচার, মানে এখনো তিনি মারা যাননি, তিনি এখনো রাশিয়ার নিম্ন কক্ষ বিশিষ্ট আইনসভা বা বিধানসভার সদস্য হিসাবে আছেন। এই জীবন্ত কিংবদন্তি, লিভিং লিজেন্ড মানে জীবন্ত কিংবদন্তি। লেজেন্ড কথাটির অর্থ হলো কিংবদন্তি, তোমরা লিখে রাখতে পারো, অথবা বারবার শুনে, তুমি যদি বারবার শুনে এই শব্দগুলোর মানে তুমি বুঝে যাবে। অন হার 70th বার্থডে when she was invited by Russian Prime Minister Vladimir Putin, তার 70তম জন্মদিনে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন কর্তৃক তিনি নিমন্ত্রিত হয়েছিলেন। তখন she expressed her desire to fly to Mars, তিনি তার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন মঙ্গল গ্রহে ফ্লাই করার। ইভেন ইফ ফর এ ওয়ান ওয়ে ট্রিপ, যদিও এটা ছিল একমুখী যাত্রা। ওয়ান ওয়ে ট্রিপ মানে কি, মঙ্গল গ্রহে যদি মানুষ যায় তাহলে সেটা যাবেই, আর ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। তিনি 70 বছর বয়সে এই আকাঙ্ক্ষা করেছিলেন যে আমি এখনো মঙ্গল গ্রহে যাব। প্রেসিডেন্টকে বলছেন যে মঙ্গল গ্রহে যাব, যদিও আমি জানি যে আর ফিরে আসতে পারবো না। এই তার জীবনের আশা। তাহলে আমরা কি তার জীবন থেকে ইন্সপায়ার্ড হতে পারি না? আমরা সামান্য একটু লেখাপড়াই করতে চাই না। তো শিক্ষার্থীরা, তোমরা ভিডিওটি আবার দেখো, আর তোমাদের জন্য পরামর্শ হলো তোমরা ইংলিশ ফর টুডে বইটি হাতের কাছে নিয়ে বসবে এবং একটি পেন্সিল নিয়ে বসবে। যখন যে বাংলা অর্থটি বলা হয় সেটা তোমরা লিখে নেবে। প্রয়োজনে ভিডিওটি একটু পজ করে রাখো এবং সেই শব্দটি লিখে নাও। তাহলে তোমার এই ভিডিওগুলো একজন টিউটরের মতো কাজ করবে। তোমার আর প্রাইভেট টিউটর রাখার প্রয়োজন হবে না, এরপরে জাস্ট প্র্যাকটিস করলে হবে। আর তোমরা যদি বলো যে প্র্যাকটিস গুলো ধারাবাহিকভাবে দিয়ে দিতে প্রত্যেকটা লেসনের, তাও আমি দিতে রাজি আছি, কিন্তু তোমরা বলো, তোমরা কমেন্ট বক্সে লিখে দাও যে আমরা এই ধরনের ক্লাস চাই, তাহলে সেভাবেই যা করলে ভালো হয় সেটাই আমরা তোমাদের জন্য করে দেব।
তো শিক্ষার্থীরা আজ এখানে শেষ করছি। এর পরের ক্লাসে এই যে দেখতে পাচ্ছ কল্পনা চাওলা, এটা পরের ক্লাসে আলোচনার ইনভাইট করে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।